এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শাইমি, শাইমি, দরজাটা খুলে দেখ। কে? বারবার ডাকছি, কথা কানে যায় না। স্বামী হাই ছাড়তে ছাড়তে এলোমেলো চুলে বেরিয়ে আসলো নিজের রুম থেকে। মায়ের কথায় বিরক্ত প্রকাশ না করে নির্বিকার ভাবে দরজার দিকে এগিয়ে গেল। আফিয়া তখনও বকাঝকা করছেন। হাতে তার ময়দা, কিভাবে দরজা খুলতে যাবেন? ছেলে বায়না করে গেল পিঠা খাবে। সেটা বানাতে ভর দুপুরবেলা তার হাতে ময়দা। শান বাড়িতে আছে, মেডিকেলে গেছে না? ভাইয়া তো দরজা খুলে প্রথমেই নজর গেল ইয়ানের দিকে। অবাক হয়ে প্রশ্ন করতে যেতেই পাশে পরীকে দেখে আরো অবাক হলো। আরে পরি ভাইয়া, তোমরা হঠাৎ? বিরক্ত হয়ে প্রশ্ন করলেন আফিয়া। স্বামী পিছনে ফিরে অবাকতায় জড়ানো কণ্ঠে বললেন, আম্মু, ইয়ান ভাইয়া আর পরি। ভাইয়া ভিতরে আসো, পরিকে দেখে শরীর খারাপ লাগছে। ওকে ফেলে কই তুমি? স্বামীর এত প্রশ্নের একটা উত্তর পেল না। ইয়ান পুরীর হাত ধরে ভেতরে আনলো। স্বামীর সব কথাকে উপেক্ষা করে বলল, পরে বলি। একটা কাজ করতে পারবে? তাজকিয়াকে ফ্রেশ করিয়ে রেস্ট নিতে দাও। স্বামী জানে ইয়ানের থেকে উত্তর পাওয়া সম্ভব না। মামাতো ভাই হলেও কখনো ইয়ানের সামনে ফটর ফটর করেনি। তাই চুপচাপ মাথা নাড়িয়ে পরীর হাত ধরল। আফিয়া ইয়ান আর পরীর কথা শুনে অবাক হয়ে ময়দা হাতেই তড়িঘড়ি করে চলে আসলেন। ইয়ান তুই? আরে পরি, পরিকে কোত্থেকে আনলি? ইয়ান আফিয়ার দিকে তাকালো একবার। পরে বলছি ফুপি। শান কোথায়? শাইমি, তোমাকে যেটা বলছি সেটা করো। স্বামী মায়ের দিকে তাকালো। আফিয়া হাত একটু দূরে রেখে পরীকে বুকে জুড়ে নিলেন। বাম হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। পরি কিছুই বলল না। ফুপির বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। ক্লান্ত লাগছে ওর। আফিয়া আবারও কিছু বলবে তার আগেই ইয়ান বলল, ও ক্লান্ত, ঘুমের প্রয়োজন আছে। শাইমি, পারলে ওকে শাওয়ার নিতে হেল্প করো। স্বামী অবাকের উপর অবাক হচ্ছে ইয়ানের কথা শুনে। আফিয়া পরীকে ছেড়ে বললেন, আচ্ছা তুই যা, শাইমি পরিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না ওর? ইয়ান আবারও স্বামীর দিকে তাকাতেই স্বামীর চটজল দিয়ে পরীর কাঁধে হাত দিয়ে নিয়ে গেল নিজের রুমের দিকে। স্বামীদের বাড়ি 3 তলা। 1তলা আর 2তলা তাদের নিজেদের জন্য রাখা, আর 3তলায় 2টো ফ্ল্যাট ভাড়া দেওয়া। উপরে আরও কাজ চলছে। আফিয়া হাত ধুয়ে ইয়ানের জন্য কফি বানিয়ে আনলেন। ইয়ানের পাশের সোফায় বসে জিজ্ঞেস করলেন পরীকে পেল কোথায় ইয়ান। ইয়ানের মাঝে ভনিতা দেখা গেল না। সে চীনামাটির তৈরি মগে চুমুক দিয়ে সাবলীল ভাষায় যতটুকু বললে আফিয়া বুঝবে ততটুকু বলল। ভালো করেছিস এখানে এনে। একটু থাকুক কয়দিন আমার কাছে। আমি বরং একটা কাজ করি, বাড়িতে জানিয়ে রাখি। ইয়ান কোনো মত দিল না। আফিয়া নিজের ফোন থেকে ফোন করলো রিয়াদের নাম্বারে। পরে যে তাদের বাড়ি আছে তা বলে দিলেন। কথার মাঝে ইয়ান বলল, তিতলিকে পাঠিয়ে দিতে বলুন। তিতাস ভাই বা তার ওয়াইফ সবাইকেই আসতে বলুন। হঠাৎ কি করবি বলতো? সমুদ্রে যাওয়ার প্ল্যান করেছিল ওরা। শান জানালো আমাকে। সেখানে যাওয়া ব্যবস্থা করে দিব আমি। সামনের সপ্তাহের প্রথমেই আসতে বলেন সবাইকে। আফিয়া খুশি হলেন। ওনার মাথায় খেলে গেল কথাটা। পরীর মন ভালো হওয়ার চান্স আছে। তাই রিয়াদকে যতটা সম্ভব গুছিয়ে বললেন, আজ থাকবি তো ইয়ান? ফুফি কিন্তু কোনো বাহানা শুনতে চায় না। কত বছর হলো আসিসনি, আর আসবে কি করে? দেশে ছিলি না। আফিয়ার অতিরিক্ত খুশির আনন্দে ভাটা পড়ল না। ছোট্ট করে জবাব আসলো, থাকবো। তুই বস। পরি কি কিছু খেয়েছে? খায়নি হয়তো। ডান পাশের প্রথম রুমটায় যা, ফ্রেশ হয়ে নে। তোর খাবারও রেডি করছি। আফিয়ার খুশি ধরল না। তিনি কি করবে না করবে বুঝে উঠতে পারলেন না। প্রিয় ভাগ্নে আর ভাগ্নে আসলো। ইয়ান যে জাতীয় খাবার খায় তাই বানালেন। ইয়ান ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসলে আবারও হাতে তার ফোন। ডেনিম ট্র্যাক স্যুট খুলে রেখে এসেছে। ট্র্যাক স্যুটের নিচে ছিল অফ হোয়াইট কালারের টি শার্ট। সেটাই এখন ওর গায়ে। সোফা এসে বসলো। ফোন স্ক্রল করতে লাগলো। কানে ইয়ারপডের সাথে কানেক্টেড। একটু পর স্বামীর রুম থেকে পরীকে বেরিয়ে আসতে দেখা গেল।
ইয়ানের দৃষ্টি তখনও ফোনে নিবদ্ধ। আম্মু কই আসছো না কেন? পরীর বলে ক্ষুধা লেগেছে। আফিয়ার উদ্দেশ্যে বলল শাইমি। পরীকে নিয়ে ইয়ানের সামনের সোফায় বসলো। মাঝে শুধু একটা টি টেবিল। আফিয়াও গলা বাড়িয়ে বলল কিছুক্ষণ সে চলে আসছে। কিয়ৎক্ষণ সময় যেতেই আফিয়া খাবার নিয়ে আসলেন। কাজের মেয়েটা আজ আসেনি। একে একে সব খাবার টি টেবিলের উপর রাখলেন। ইয়ানের জন্য খাবার এনেছেন। খাবার সার্ভ করতে করতে ইয়ানের উদ্দেশ্যে বললেন, এখানেই খাও, ডাইনিংয়ে আর নিলাম না। ইয়ান ফোন থেকে দৃষ্টি তুলল। আফিয়া পরীর খাবার প্লেটে উঠিয়ে দিয়ে পরীর অন্য পাশে যেয়ে বসলো। নিজ হাতে পরীকে খাইয়ে দিতে লাগলেন। তখনই ইয়ানের চোখ পড়ল পরীর উপর। প্রগাঢ় দৃষ্টি মেলে পরীকে পর্যবেক্ষণ করলো। এই কয়েক মাসের মাঝে এই প্রথম। শুধু তাই নয়, পরীকে যতটুকু বয়সে দেখে গেছে এবং এখন দেখছে, আর মাঝে কখনো পরীকে সেলোয়ার কামিজ পরতে দেখেনি। ঘাগরা বা গোল জামা পরতেই দেখেছে। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার সাথে মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী পরীকে দেখে বোঝার উপায় নেই সে ষোড়শী কিশোরী। কমপক্ষে হলেও 18 বলবে সবাই। ল্যাভেন্ডার কালারের একটা 3 পিস পরেছে পরী। পাকিস্তানি 3 পিস, তাই একটু ঢিলা ঢালা। নিঃসন্দেহে শাইমির এটা কারুকার্য করা বড় ওড়নাটা বারবার কাঁধ থেকে পড়ে যাচ্ছে, আর পরী দুর্বল হাতে তা উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। মাথায় তোয়ালে পেঁচানো। শাওয়ার নিয়েছে তাহলে। চোখ দুটো কেমন নিভু নিভু করছে, যেমন মোমবাতির নেভানোর সময় যেমন নিভু নিভু করে, অবশেষে একেবারে নিভে যায় তেমনটাই লাগছে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খুঁটে খুঁটে দেখলো ইয়ার নিজের খাওয়ার মাঝেই। একটু বেশি যেন ভিন্ন লাগছে আজ। এই 1.5 মাস পরে বাড়ি থেকে বের হয়নি। রোদের তাপে পুড়ে নিয়ে গায়ের রঙের ভিন্নতা বোঝা যাচ্ছে বেশ। কোনো ক্রমে ছোট বাচ্চা মেয়ে বলে মনেই হচ্ছে না। একটা প্রাপ্তবয়স্ক পূর্ণ রমণীতে রূপ নিয়েছে যেন। শাইমি বা আফিয়া কেউই ধরতে পারল না ইয়ানের প্রগাঢ় দৃষ্টি। তবে পরী দুবার তাকিয়েছে নিভু নিভু চোখে। দুবারই চোখ পড়েছে ইয়ানের চোখে। দৃষ্টি সরিয়ে নিয়েছে পরী। অস্বস্তি হলো ভেতরে ভেতরে হয়তো। তবে ইয়ান অনর, সে এসবের পরোয়া করে না। পরীকে ইয়ান নিয়ে গেছে, এতটুকু ঠিক ছিল। কিন্তু ওর ফুপের বাসায় নিয়ে গেছে, সেটাও ভালো কথা। কিন্তু ফিরবে না মানে? শেষ দুপুর থেকে গম্ভীর মুখভাবে আছেন রিতা। মেয়েকে আর চোখের আড়াল করতে তিনি রাজি নন। এদিকে রিয়াদ নরম মনের সুন্দরী সহধর্মিণীর মনোভাব কেমন হবে তা আগেই জানতেন। তাই তো বিকাল থেকে আজ বাড়িতেই। সন্ধ্যার নাস্তা সবাইকে দিয়ে তিনি নিজের ঘরে আসলেন। রিয়া দেখলেন তা, ছোট্ট শ্বাস ফেলে তিনি উঠে আসলেন। রুমে প্রবেশ করতেই দেখলেন জানালার পাশে চেয়ারে বসে হাতের সেলাইয়ের কাজ করছে রিতা। হয়তো কোনো সাদা কাপড়ে বিভিন্ন রঙিন সুতার সেলাইয়ের সাজিয়ে তুলেছেন। তার মা জাহানারার কাছ থেকেই এই গুণটা রপ্ত করেছেন রিতা নিজ উদ্যোগে। তিনিও এগিয়ে গেলেন, একটা চেয়ার টেনে বসলেন রিতার মুখোমুখি। এটা কার জন্য সেলাই করছো? রায়তা মেয়েটার খুব পছন্দ, কয়েক বছর আগে বানিয়ে দিলাম। ওটা নষ্ট হয়ে গেছে, মুখ ফুটে বলে না। ওর মা বললো তাই বানিয়ে দিচ্ছি। ও আচ্ছা, সুন্দর হচ্ছে। রিতা আর প্রত্যুত্তর করল না, চুপচাপ সেলাই করতে লাগলেন। রিয়াদ আরো কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বললেন, রিতা, গম্ভীর থাকার কি আছে? এখানে তো আপা ওর অযত্ন করবে না, সেটা আমার থেকে তুমি আরো ভালো জানো। রিয়াদ ফুস করে শ্বাস ছাড়লেন। রিতার হাতের উপর হাত রাখলেন। রিতার সেলাই করা বন্ধ করলেও রিয়াদের দিকে তাকালেন না। অবুঝের মতো কেন করছো রিতা? পরীকে বাড়িতে রাখলে এভাবে ও ঠিক হবে না। আপার বাসায় আছে, ছোটরা সবাই মিলে মজা করবে। কতক্ষণ ও চুপচাপ থাকবে? দেখো, মন ঠিক হতে শুরু করবে। সমুদ্রে যাওয়ার প্ল্যান করেছিল না ওরা? সবাই মিলে যাক। আফিয়া আর আবিরকে পাঠিয়ে দিব। ইহানের তিতাসের উপর দায়িত্ব দিয়ে দিল। চিন্তা কি, এতে আরও ভালো হবে। আপনি এখন পরীকে সমুদ্রে পাঠাবেন এত দূরে? অবাক হয়ে প্রশ্ন করলেন রিতা। রিয়াদ হালকা হেসে বললেন, পাঠাবো। বললাম, ওর মাইন্ড ডাইভার্ট করতে হবে। ডাক্তার নিজেও পরামর্শ দিয়েছেন, সারাদিন ঘরের ভিতরেই ওকে রাখা যাবে না। ব্যস্ত রাখতে হবে যাতে ওর মস্তিষ্কে ওইসব ভাবনা আনার সময় না পায়। রিতা চুপ করে জানালা দিয়ে বাহিরে তাকালেন। মেয়েকে আবারও নিজের থেকে এত দূরে পাঠাবেন? তিনি থাকতে পারবেন চিন্তায়? 3 তলায় বাড়িটার গেট থেকেও বেশ শোনা যাচ্ছে ভেতরের কথার। ছোট্ট একটা পাকা করা উঠোন, ফুলের বাগানও আছে। গেটের পাশে দাঁড়িয়ে পুরো গেটে যেন নিজের ছাড়া ফুলের অজস্র পাপড়ি দিয়ে বাগান বিলাস তার রাজত্ব চালিয়ে যাচ্ছে।
আকাশে 1/3 চাঁদ বেশ ভালো জ্যোৎস্না ছড়াচ্ছে, চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। ইয়ান এতটা সময় বাইরে ছিল, অবশেষে এখন ভেতরে আসলো। ড্রয়িং রুমে তিতলি, স্বামী, পরি বসে আছে। রান্নাঘরের দিক থেকে শানকে আসতে দেখা গেল, হাতে তার সুস্বাদু নাস্তার ট্রে। ইয়ান এগিয়ে গিয়ে বসলো পরিদের সোফা বরাবর সামনের সোফায়। শান টি টেবিলের উপর হাতের ট্রে রেখে দাঁড়িয়ে বলল, এই তিতলি বুড়ি সাইনি কোনো কাজই করে না। ওকে যদি শ্বশুর বাড়ি পাঠায় আমার নাক কেটে বাড়ি আসবে। তোকে নিয়ে আমার গর্বের শেষ নেই। তোর মতন কাজের বেটা ভাই থাকলে আমি কেন কাজ করতে যাব? দরকার প্রয়োজনে শ্বশুর বাড়ি তোকে নিয়ে যাব, গর্ব করে বলবো এ হলো কাজের বেটা আমার রহিম ভাই। তিতলি মিটিমিটি হাসলো, পরীর দৃষ্টি নিচে নিজের পায়ের নখের দিকে। হাসলো না ও। তিতলি তাকালো পরীর দিকে, কিন্তু আগের মতো থাকতে দেখে তার মুখের হাসিটাও কমে গেল। তখনই শান তার পাশে ধাপ করে বসে কাজ জড়িয়ে ধরে বলল, আমার জানটু বোন, মন খারাপ করতেছিস কেন? তোর জন্য আমার এক কান খাসা বন্ধুরে দিব যে তোর জন্য পাগল থাকবে। তিতলি একবার রিয়ানের দিকে তাকিয়ে অতঃপর শানের দিকে চোখ রাঙালো। চোখের ইশারায় মুখ বন্ধ রাখতে বলল। স্বামীও সুযোগ পেয়ে চোখ রাঙিয়ে দিল শানকে। তবে শান কি কম যায়? সে উল্টো চোখ রাঙালো স্বামীকে। একে একে সবাই এসে উপস্থিত হলো সেখানে। তিতা শেষে ইয়ানের পাশে বসলো। রান্নাঘর থেকে আফিয়া আর নিতু আসলো বাকি নাস্তা নিয়ে। কি হ্যাঁ আমার ছুটিব, চুপ করে আছেন যে? পুরি একবার শানের দিকে তাকিয়ে মাথা নাড়ল, অর্থাৎ কিচ্ছু না। নিতু হাসি মুখে দাঁড়ালো। তার পরনে ম্যাজেন্টা রঙের একটা শাড়ি, বেশ সুন্দর লাগছে 27 বছরের রমণীকে। বাহ, আমার দেবর তো বেশ কাজের দেখছি। তোমার বউয়ের কপাল ভালো হবে অনেক। নিতু প্রশংসায় শান তার টি শার্টের কলার ঠিকঠাক করে গলা খাকারি দিল। বল ভাবি, একটু আশেপাশে তাকাও। ছোট বোন বড় ভাই আছে, সবার সামনে এসব বলতে নেই। নিতু ফিক করে হেসে দিল। হাসির মাঝে সে একটা জিনিস উপলব্ধি করতে পারলো, তাই হাসি মুখে পরখ করলো। অতঃপর মুচকি হেসে তিতলিদের পাশের সোফায় বসলো। তিতলিও তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিল সব সময়ের মতো। নিতুর খুব ভালো লাগে ওদের। এবারে সবাই এত ভালো। তার পাশে আফিয়া এসে বসলো। তিতাস আর রিয়ানের দিকে কফির মগ এগিয়ে দিলেন। সবাইকে নাস্তা করতে বললেন। শুধু গল্প করলেই হবে? নিতু স্যার কাপে চুমুক দিয়ে আরো কিছুক্ষণ পরখ করলো পুরীকে। জিনিসটা খেয়াল করলো তিতলি। পুরীর দিকে বারবার তাকাতে দেখে নিতুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। নিতু হাসলো, চোখের ইশারায় পুরীর দিকে তাকিয়ে থাকতে বলল। তিতলি কিছু না বলে না বুঝে পুরীর দিকেই তাকিয়ে থাকলো। পুরীর হাতে গোটা একটা প্লেটের পুরি ধরিয়ে দিয়েছে শান। পুরীকে খাওয়ানোর নামে শানই বেশি খাচ্ছে। কিছু সময় তাকিয়ে থাকার পর বুঝলো খাওয়ার মাঝে মাঝে পুরি বারবার কোথাও একটা তাকাচ্ছে। দৃষ্টিতে কিছু ছিল। তিতলি ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো, আবারও চট করে তাকালো নিতুর দিকে। এমন ভাবে বোঝাতে চাইলো, বৌমনি এটা দেখছিলে? নিতু মাথা নাড়ালো। তিতলি নিজের জায়গা থেকে উঠে সে নিতুর পাশে বসে থাকা সোফার হাতলের উপর বসলো। কি বৌমনি, এতে হাসার কি হলো? ইয়ান ভাইয়ের সাথে না পরীর বিয়ে দিতে চায় দাদু। তো ইয়ান ভাইয়া আজ পরীকে নিয়ে কোথায় গেল জানো কিছু? না তো, পরীর কাছে শুনবো, সুযোগ পাইনি। নিতু ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যাও নাস্তা খাও, পরীর কাছে শুনো কোথায় গিয়েছিল। তিতলি ঘাড় হেলিয়ে আবার যে আগের জায়গায় বসলো। পরীর দিকে আরো একবার তাকাতে ভুললো না। তাদের আড্ডা চললো বেশ রাত পর্যন্ত। পুরোটা সময়ে খুব কম কথা বলেছে পরী, যেন ইয়ানের সত্তা নিজের মধ্যে ধারণ করেছে সে। ইয়ান ছিল সবার মাঝে, যেহেতু আড্ডার মূল কেন্দ্র ছিল ঘুরতে যাওয়ার ব্যাপার নিয়ে। সে সবই প্ল্যান করছিল ওরা। রাতের খাবার শেষে সবাই সবার জন্য ঠিক করা রুমে চলে গেল। তিতলি, পরী আর স্বামী একসাথে থাকবে। পরীকে বিছানার মাঝে দিয়ে তারা দুজনেই দুপাশে শুয়ে পড়লো। স্বামী পরীকে জড়িয়ে ধরে ওর গায়ের উপরে একটা পা রাখলো। ফোন স্ক্রল করতে করতে বলল, বলছি কি আমরা শপিং করব না? যেহেতু 5 দিন আছে। আর বলি কি তোরা থাক, কালকে পরের দিন না হয়ে যাস। তিতলি, এখান থেকে ভার্সিটিতে যাস, কোনো সমস্যা তো আর নেই। কালকে বিকেলের দিকে যাব শপিং করতে, অনেক মজা হবে। পরী চোখ বুজে নিয়েছে ইতিমধ্যে। হালকা হালকা ঘুমের আভাস চোখে আসতেই
ইয়ানের মুখ ভেসে উঠল, পট করে চোখ মেলে তাকালো, কিছুক্ষণ চোখ পিটপিট করলো। কি রে বুড়ি? কিছু না আপু। ধীর কণ্ঠে স্বামীকে বলে আবারও চোখ বুজে নিল পরি। গোডাউনে নিয়ে যাওয়া ইয়ানের কেয়ার আগলে ধরা বোঝানো সবই পরির চোখের পাতায় ভাসতে লাগলো। ওর অজান্তেই ওর ঠুটে এতদিন পর হাসি ফুটলো। এদিকে ওর হাসি দেখে স্বামীর চোখ বড় বড় করে তিতলির দিকে তাকালো, ইশারা করে দেখালো পরির হাসি। এভাবে হাসছিস কেন রে বুড়ি? আবারও স্বামীর সন্দিহান কণ্ঠে ফট করে চোখ মিলে তাকালো পরি। থতমত খেয়ে গেছে সে। হাসি লুকিয়ে তিতলির দিকে পাশ ফিরল, জড়িয়ে ধরে মুখ লুকিয়ে বলল, কিছু না স্বামী আপু, ঘুমাবো আমি। স্বামী তখনও সন্দিহান চোখে তাকিয়ে আছে পরির দিকে। তিতলি হালকা হেসে চোখের ইশারায় বাদ দিতে বলল, ঘুমিয়ে পড় সাইমি। স্বামী আর কিছু বলল না, পরে দেখা যাবে। তিতলি পরির মাথায় হাত বুলিয়ে বলল, ইয়ান ভাইয়া তোকে কই নিয়ে গিয়েছিল পরি? কোথায়? পরি চুপ থাকলো। তিতলি অপেক্ষা করলো উত্তরের। স্বামী বলল, জানি না। পরি তখনও মুখ গুজে আছে, তিতলির বুকে হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। তার মুখ দেখার উপায় নেই। জানিস না মানে? জায়গা চিনি না তো আপু। কি করলি সেখানে যে? স্বামী যেন জেনে ছাড়বে কোথায় গিয়েছিল এমন ভাবে প্রশ্ন করতে লাগলো। পরি আরো কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে বলল, ওই বাজে লোকগুলো ইয়ান ভাইয়ের কাছে, জানো? আমাকে দিয়ে ওদের মেরেছে, আমি ওদের খুব মেরেছি জানো। তিতলি দি ইয়ান ভাইয়া না আমাকে একটুও বকেনি, কত সুন্দর করে বুঝিয়েছে। পরি আবারও মুখ গোজে পড়ে রইল। এদিকে তিতলি আর স্বামীর মাথায় 1 ইঞ্চি উপর দিয়ে সব কথা গেল। ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে, আর পরির মন ভালো লাগায় ভরে উঠল। এক অন্যরকম ছোঁয়া। কই, ইয়ানের কথা ভাবতে তো আগে কখনো এমন লাগেনি। ইয়ানের কথা মনে পড়লেই তো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেছে তার। ইয়ানের ভারী ভারী কথা আর কথায় কথায় তাকে ওয়ার্নিং দেওয়া, সবটাই পরির কাছে বিরক্তিকর ছিল। তাহলে আজ কেন ইয়ানকে দেখলেই মুখের ভিতরে শিহরণ হলো? ইয়ানকে দেখতেই ভালো লাগছে, শিহরিত হচ্ছে মন মস্তিষ্ক। এজন্য অজ্ঞাত অপ্রত্যাশিত অশরীরী কোনো চিত্তাকর্ষণ অনুভূতি। রায়ের তাকিয়ে আছে সেজুতির মুখপানে। সেজুতি মিষ্টি হেসে খাচ্ছে আর টুকটাক কথা বলছে। রাত ভাবে মেয়েটাকে কয়েকটা সপ্তাহ সময় দেওয়া হচ্ছে না। হসপিটাল টু বাড়ি, বাড়ি টু গ্রাম, এদিকে বিয়ের কথাও বলতে পারছে না। পরির সাথে এমন একটা দুর্ঘটনা হলো, মিসেস নীরা এখনো কথা বলে না তার সাথে। সব মিলে রায়ের বিয়ের কথা মাথায় আনতে পারে না। এই যে সময় দিতে পারছে না, তাতে কখনো সেজুতি অভিমান করেনি। রায়াদের তাকিয়ে থাকার মাঝেই সেজুতি ওর দিকে তাকালো। রায়াতকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। রায়াত উষ্ঠাদয়ে একটু হাসি টেনে মাথা নাড়ালো। অতঃপর সেজুতিকে খাওয়ার ইশারা করে নিজেও খাবারে মনোযোগ দিল। সেজুতি, বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে। যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিয়ে করার বলাটা মানায় না, কারণ মন মেজাজ ভালো নেই। আমি আরও একটু সময় নিতে চাচ্ছি, সবটা স্বাভাবিক হোক, তারপর আমি এগোবো। এনি প্রবলেম? এর আগে না বললে সমস্যা, সেটাই কি? বেশি সিরিয়াস কিছু রায়াত? কপালে চিন্তার রেখা টেনে বলল সেজুতি। খাওয়া থামিয়েছে সে সাময়িক সময়ের জন্য। একটু চিন্তা করো না, সব ঠিক হলেই আমি। রিল্যাক্স। আমি কোনো ষোড়শী বা অষ্টাদশী কন্যা নই যে বাড়ি থেকে বিয়ের চাপ দেবে। আই এম এস্টাবলিশ। বাসায় তো বলাই আছে আমি একজনকে পছন্দ করি। সময় আসলে সবার সাথে পরিচয় করিয়ে দেব। আপাতত এসব কথা বন্ধ রাখো, তাই তোমার এত তাড়াহুড়া করা লাগবে না। আই আন্ডারস্ট্যান্ড। শেষের কথাটা বলতে বলতে সরু দৃষ্টি করে তাকালো সেজুতি। রাত হালকা হেসে মাথা নাড়ালো। কাল সন্ধ্যার পর লং ড্রাইভে যাই, চলো, আমার ডিউটি নেই। সেজুতি খাবার চেবাতে চেবাতে মজা করে বলল, কি ব্যাপার হঠাৎ লং ড্রাইভে যে? যেতেই পারি, সর্বোপরি আমারই গার্লফ্রেন্ড। দুজনেই ফিক করে হেসে দিল। গল্প করতে করতে খাওয়া শেষ করলো। তখন ভোর সকাল। আধো অন্ধকার ভাব কেটে যেতে শুরু করেছে। পরীর ঘুমটা সকাল সকালেই ভেঙে গেল। রাতে আবারও উঠতে হয়েছিল তাকে। স্বপ্নের মাঝে প্রচণ্ড হাইপার হয়ে গেছিল সে। তেমন কিছু মনে নেই তার, তবে বাকিদের হয়তো মনে আছে। অনেকে এসেছিল রুমে, তবে ঠিক কে কে তা বলতে পারবে না পরি। খুব কষ্টে স্বামী আর তিতলির মাঝ থেকে উঠে আসলো পরি। স্বামী পরীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। স্বামীর কাছ থেকে ছুটতেই ওর হাত ধরে গেছে।
উঠে বসতেই তিতলি ঘুম ঘুম কণ্ঠে বলল, কই যাস পড়ি, এখন উঠলি যে? ওয়াশরুম যাব, নামাজের সময় চলে যাচ্ছে, তুমি নামাজ পড়বে না? না তুই যা, সময় চলে যাবে, নামাজ পড়ে নে। পরি মাথা নাড়িয়ে পায়ের উপর থেকে স্বামীর পা সরে উঠে আসলো। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে ওযু করে আসলো। তিতলি আবারও ঘুমিয়ে পড়েছে। রুমে এসে অনেক তল্লাশি করেও যায় নামাজ পেল না পরি। আদৌ স্বামী নামাজ পড়ে নাকি সে জানে না, গ্রামে গেলে তো পড়ে। অবশেষে একটা ওড়না বের করে সেটা বিছিয়ে নামাজ পড়ে নিল। আজ অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠলো পরির, সাথে নামাজটাও পড়লো। নামাজ শেষে ওড়না ভাঁজ করে পাশে রাখলো। হাঁটু জড়িয়ে ধরে তার উপর থুতনি রেখে চোখ বন্ধ করলো। কেমন শান্তি শান্তি অনুভূত হলো তার। হাতে কর গুনে কিছু পড়ছিল ও। হঠাৎ ইয়ানের কথা মনে পড়ল। স্মরণে আসলো লোকগুলোকে মারার নির্দেশ দেওয়া, তাকে কৌশলে রাগিয়ে দেওয়া, রুমাল দিয়ে মুখ মুছে দেওয়া, হাত দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে দেওয়া। আরও একটু প্রশান্তির চাদর সে জড়িয়ে নিল পরীকে। একটু হাসলো আবারও। কি ভেবে উঠে পড়লো। স্বামীর ওড়না যথাস্থানে রেখে রুম থেকে সাবধানে বেরিয়ে আসলো। অনেকক্ষণ পর হাঁটার কারণে একটু সমস্যা হচ্ছে পায়ে, তাই ছোট কদম ফেলে এগিয়ে গেল। কোনটা ইয়ানের রুম বুঝবে কি করে? একটু উকি ঝুঁকি দিয়েও বুঝলো না কোনটা ইয়ানের রুম। দাঁড়িয়ে পড়লো ড্রয়িং রুমে, কুচকে কিছু ভাবলো, অতপর পেছন ঘুরে হিসাব করতে লাগলো। হিতাশটা কোন রুমে তা তো সে জানে। ফপির রুম চেনে, শান ভাইয়ার রুমও চেনে। আচ্ছা, লোকটা কি শান ভাইয়ার রুমে? কি ভেবে এগুলো কয়েক পা, তারপর আবার থেমে গেল। তাহলে এক্সট্রা রুমও বন্ধ কেন হবে? পরিশ্রী দিকে এগিয়ে গেল। শানের রুমের পাশের রুমটা সামনে যেয়ে দাঁড়ালো। একটু ইতস্তত লাগলো পরীর। তারপর দরজার উপর হাত রাখলো, ছোট্ট করে টোকা দিল 2 বার। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রেসপন্স পেল না, তাই আবারও দিল। এবার 3টা টোকা দিল, সাথে গলায় শব্দ করলো একটু। 1 মিনিটের মাথায় দরজা খুলে দাঁড়ালো পরীর কাঙ্ক্ষিত মানুষ। হ্যাঁ, কাঙ্ক্ষিত মানুষই তো, তাকেই তো খুঁজতে এসেছিল পরী। ইয়ান সব সময়ের মতো গম্ভীরতা বজায় রেখে এবং কপালে সরু রেখা ফুটিয়ে তাকিয়ে আছে পরীর দিকে। পরীর ভিতরে ভিতরে এবার অস্বস্তিতে নুয়ে গেল। এমন লাগছে কেন? আগে তো ইয়ানের সামনে যেতেও বিরক্ত লাগতো ওর কথার জন্য, তাহলে এখন কেন এমন বিপরীত অনুভব আসছে? কি চাই? ইয়ানের গম্ভীর গলার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসলো পরী। ঢুক গিলে বলল, ধরে আসি। কেন? ইয়ানের সোজা সাপটা উত্তর। পরী ভরকে গেল। কেন এসেছে ইয়ানের রুমে? আর লোকটাই বা এভাবে বলছে কেন? একটু আমতা করে আবার বলল, ভেতরে যেয়ে বলি। এখানে বলো। পরীর মুখ শুকিয়ে গেল। হয়তো অবচেতন ছোট ফুলের মতো মনটা চেয়েছিল ইয়ান বলুক, এটা কি আদরে কথা? কালকের একটু আদরে ভাব পেয়ে পরী কি গলে যেতে চাচ্ছে ইয়ানের কাছে? না হলে কেন এমন কথার প্রত্যাশা রাখবে? ইয়ানের কাছ থেকে কি আর এমন কথা আশা করা যায়? কখনোই না। পরী আর কিছু বলল না, ছোট মুখে মাথা নাড়িয়ে পাশ ফিরে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। তখনই ইয়ানের গম্ভীর আওয়াজে ভেসে আসলো। পরী থামলো, পেছন ফিরেও তাকালো। ইয়ান সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে ওকে চোখের ইশারায় সামনে আসতে বলল। পরী পায়ে পায়ে এগিয়েও গেল। ইয়ান বুকে হাত গজে দাঁড়ালো। পরী এবার সাহস নিয়ে পা বাড়ালো রুমে। পরীকে এগিয়ে আসতে দেখে ইয়ান সরে দাঁড়ালো দরজার পাশ থেকে। পরী রুমে এসে চারিদিকে তাকালো একবার। জ্ঞানকে দেখে মোটেও মনে হচ্ছিল না সে ঘুমিয়েছিল। তাহলে কি করছিল? বিছানার উপর বসলো পরী। অতঃপর ইয়ানের দিকে তাকে বলল, লোকগুলোকে কি করবেন এখন? পরীর প্রশ্নে ওই লোকগুলো কারা তা বুঝতে অসুবিধা হলো না ইয়ানের। পরীর দিকে চেয়ে থাকলো বুকে হাত গোছে। বেশ তো কথা বলছে মেয়েটা আজ। তুমি কি করতে চাও? অবাক হলো পরী। সে কি করতে চায় মানে? কাল তো মেরে এলো, মনটা যেন এত প্রশান্তিতে ভরে গেল। সেজন্যই তো ইয়ানকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ ইয়ান ভাইয়া। কালকে আপনার জন্য নিজের মনের খায়েশ মিটিয়ে আমার খুব প্রশান্তি লাগছে। ওদের তো কখনো পৃথিবীর আলোই দেখতে দেওয়া উচিত না। পরীর কৃতজ্ঞতার পিঠে ইয়ান হু হ্যাঁ কিচ্ছুই বলল না। আগের মতোই গম্ভীর মুখভাবে দাঁড়িয়ে রইল বুকে হাত গুজে। আর কিছু? পরী উঠে দাঁড়ালো, মাথা নাড়ে না বলে গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো রুম থেকে। ইয়ান পেছন দিকে পিঠ করে তখনও দাঁড়িয়ে আছে। নরম ব্যবহার না করলেও পরীকে সে যথেষ্ট লাই দিয়েছে, যার ফলশ্রুতিতে অর্ধদিন আর এক রাতেই পরী এতটা স্বাভাবিক।
বয়সের পরিক্রমায় এক একজন এক এক সময়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে আজ মা বাবার ভালোবাসার থেকেও ইয়ানের সাপোর্ট পরীকে স্বাভাবিক করতে বেশি ভূমিকা রেখেছে। মন কাকে কখন কোন সময় এবং কিভাবে চায় তা আমাদের অজানা। তবে ঠিক কতদিন পরে সম্পূর্ণভাবে এসব থেকে বেরিয়ে আসলে কি এমনই থাকবে ইয়ান? এতটা সহজ ও নরম হয়ে যাবে? পরে বুঝলেও না তার সামনে প্রতীক্ষার প্রহর অনেক অনেক দীর্ঘ হবে। শপিং মলে এসেছে পরি, তিতলি, স্বামী, শান, তিতাস, সান্নিত, আফিয়াও আছেন। আবির যেহেতু ঢাকা, তিনি বাসায় একা একা কি করবেন তাই সবাই তাকেও ধরে নিয়ে এসেছে। সবাই মিলে ঘুরে ঘুরে শপিং করছে। কাজিনদের মধ্যেও গুণধর 2 ভাই নেই তাদের মাঝে। ইয়ান সকালের পরে চলে গেছে। সে আদৌ সমুদ্রে যাবে না কি তার সম্পর্কে বলেনি। তিতাস জিজ্ঞাসা করেছিল, তবে আশানুরূপ কোনো জবাব পায়নি। থাকা, খাওয়া, ঘোরাঘুরি, হালকা কেনাকাটা সবটাই ইয়ানের পক্ষ থেকে। তাহলে সে কেন যাবে না? এ বিষয়ে শান কিছু বলতে গেলে আফিয়া আর তিতাস চুপ করে থাকতে বলেছে। সময় হলে কিছু একটা করা যাবে, এখন আপাতত কথা না বাড়ানোই ঠিক। এই যে আজ শপিং করতে এসেছে, এটার পুরো খরচও ইয়ান দিচ্ছে। শান্ত ইচ্ছে মনে শপিং করছে। এরকম সুযোগ কি আর সব সময় পাওয়া যায়? তিতাস ওদের শপিং করে দিতে চাইলেও ইয়ান তাকে থামিয়ে দিয়েছে। সে যেহেতু একটা বিষয়ে ওদের দিচ্ছে তো পুরোটাই দিবে। তিতাসের বেশ শপিংয়ে এসেছিল পরি, ওর কাছে ওটা আশা বলে না, অথচ আজ আসলো মনে মনে ওর খুব ভালো লাগলো। ওর কাছে ওটা আশা বলে না, অথচ আজ আসলো মনে মনে ওর খুব ভালো লাগছে। সন্ধ্যায় শপিং করতে এত ভালো লাগতো জানা ছিল না তার। তবে উপরে উপরে চুপচাপ আছে, একদম শান্ত বাচ্চা। এজন্য নতুন পরি। পরি দাঁড়িয়ে আছে আফিয়ার পাশে। আফিয়া কি ভেবে শাড়ি দেখছেন। এমনিতেই তিনি সব সময় সেলোয়ার কামিজ পরেন। পরি দেখতো কোন শাড়িটা নিব। আফিয়ার কথায় পরে শাড়ির দিকে তাকালো। সবগুলোই চোখ বুলিয়ে নিল। আফিয়ার গায়ের রং উজ্জ্বল ফর্সা, পরির অভ্যাস নাই তাই চোখ বুলে যাচ্ছে। আফিয়া একটা শাড়ি উঠে দেখালো। দেখ তো এটা কেমন হয়। পার্পল কালারের একটা শাড়ি পরি ঘাড় হেলে সম্মতি দিল নেওয়ার জন্য। আফিয়া আরো কিছুক্ষণ শাড়ি দেখলেন, অতঃপর আরো 3টা শাড়ি পরীকে দেখিয়ে বললেন, আচ্ছা দেখ এখান থেকে নিতে জন্য কোন দুটো ভালো হবে। আমার বাড়িতে এই প্রথম বিয়ের পর আসলো, কিছু দিতে হবে না? বউ মানুষ, সর্বপ্রথম শাড়িই দিব। পরি অযথা নেড়েচেড়ে বলল, 3টাই ভালো ফুপিমণি। আফিয়া হেসে ফেললেন। পরি পাশে তাকিয়ে অদূরে একটা শাড়ি দেখলো। যখন আফিয়া চেয়েছিলেন নতুন বউয়ের জন্য শাড়ি নেবেন, বয়স 26-27, তখন তারা এমন কিছু শাড়ি বের করে যেগুলো অনেক বেশি পাতলা। স্বাভাবিক বিষয় হলেও আফিয়া নেন না, যেহেতু নিত্য গ্রামে থাকে ওর পরা সম্ভব নয়, তাই অন্যগুলো নিচ্ছেন। সেই শাড়িগুলোর মধ্যে একটাই পরির চোখ আটকালো। বড় হওয়ার পর শাড়ি তার পরা হয়নি কোনো এক অজানা কারণে। ছোট থাকতে পড়েছে তার হালকা হালকা মনে আছে, সাথে ছবিও আছে অ্যালবামে। পরি হিজাবে একবার হাত চালিয়ে ঠিক করে নিল, অতঃপর হাত বাড়িয়ে শাড়িটা নিয়ে আসলো। এদিকে আফিয়া তিতলিকে ডেকে শাড়ি পছন্দ করাচ্ছেন। পরি শাড়ির ভাঁজ খুলে দেখতে লাগলো। পুরোটা ডার্ক গ্রিন কালারের পাতলা শাড়ি, শুধু শাড়ির 2 কোণায় গোল্ডেন কালারের সুতোর আস্তরণ। বাকি সব এতটা পাতলা, পরলে শরীরের ভাঁজ দেখা যাবে। তবে শাড়িটা যে দেখবে তারই খুব পছন্দ হবে। একটু পর তিতলি ওর পাশে এসে বলল, পরি, এই শাড়িটা পছন্দ হয়েছে নাকি? পরি তিতলির দিকে তাকে এই শাড়িটা এগিয়ে দিয়ে বলল, তোমার গায়ে বেশ মানাবে। নাও, ফর্সা না তুমি? কালারটা ফুটে উঠবে তোমার গায়ে। তিতলির মুখের হালকা হাসি হাসি ভাবটা চলে গেল। ভ্রু কুচকে পরির দিকে চেয়ে রইল। কথাটা তার ভালো লাগেনি। চোখ বন্ধ করে সে বলে দিতে পারবে শাড়িটা পরির খুব পছন্দ হয়েছে। এভাবে তাকিয়ে আছো কেন? শাড়িটা দেখে তোমার কথা মনে গেল তোমার জন্য পারফেক্ট নেবে। ফুপি, এই শাড়িটাও প্যাক করে দিতে বলো, তবে আলাদাভাবে। আর এটার পেমেন্ট কিন্তু ইয়ান ভাইয়ার দেওয়া কার্ড থেকে হবে। আমি দিয়ে দেয় না? না ফুপি, ইয়ান ভাইয়ার মানুষের জন্য নিচ্ছি, তাহলে তার টাকা দিয়ে নেই। আফিয়া কিছু বললেন না, কি বুঝলেন কে জানে। তিতলি পরির দিকে তাকিয়ে সাবধানে সুরে বলল, ফর্দার আমার গায়ে মানাবে এমন কথা বলবি না পরি। আমার গায়ে মানালে তোর গায়ে আরো সুন্দর মানাবে।
বেশি বড় হয়ে যাচ্ছিস, কথার প্যাচে আমাকে ফেলছিস। আমি তোর থেকে বড়, কথাটা ভুলে যাস না। পরি নির্বাক হয়ে চেয়ে রইল। কোন কথার কোন মানে হলো? শাড়িটা যদি ফর্সাকে পরে তো তাকে হুড়পড়ি লাগবে। সে তো শ্যামলা, তার থেকে তিতলির গায়ে ভালো মানাতো, তাই সে দিয়েছিল। কেনাকাটা শেষের দিকে প্রায় তখনই স্বামী পরির শাড়িটা দেখলো। তার বায়না এই কোয়ালিটির শাড়ি সে গোলাপি কালারের নেবে। তার জেদের কাছে হেরে গিয়ে আবারও সবাই আসলো নিতে, কিন্তু আফসোস গোলাপি কালারের পাওয়া গেল না, আছে লাল কালার। অগত্যা তিতাস বুঝিয়ে শুনিয়ে ওইটাই কিনে দিল স্বামীকে। ডিনারের তারা বাহিরে করলো সবাই মিলে, অতপর বাড়ি চলে আসলো। নাসারন্ধ্রে এসে প্রবেশ করলো অসম্ভব সুন্দর মাদক মেশানো সুভাষ। কিন্তু আসছে কোথা থেকে? কয়েকবার শ্বাস টেনে সুভাষটা টেনে নিল নিজের মাঝে। এটা কি কোনো ফুলের ঘ্রাণ? ঘুমের মাঝে মন মাতানো ঘ্রাণটা নিতেই থাকলো পরি। ঘুম একটু বেশি ধরেছে যেন, তাই তো চোখ খুলে সন্ধান করতে পারছে না মন মাতোয়ার আর সুভাষের উৎস। নড়ে চড়ে আরও আরাম করে ঘুমাতে লাগলো সে। হঠাৎ সুভাষটা একটু একটু করে কমে আসলো। আর পেল না, তখনই মাথা ঝিম ধরে মস্তিষ্কে হানা দিল কিছু তিক্ত স্মৃতি। বাবার বয়সী লোকগুলোর হাতের ছাপ যেন স্পষ্ট হলো চোখে। ধস্তাধস্তি করে আকুতি করা। ছাড়ুন বলছি, আমাকে গায়ে হাত কেন দিচ্ছেন? কাকু আমার হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। আশপাশ করতে লাগলো। ঘেমে উঠলো মুহূর্তেই। ছটফটানি একটু একটু করে বাড়তে লাগলো। তখনই কানে ক্ষীণ ডাক আসলো। ঘুমের ঘুরে ঘোর ভাঙলো ওর। ডাক জোরালো হলো, কেউ তাকে ডাকছে। পিটপিট করে চোখ খুললো পরি। সব ঝাপসা লাগলো চোখের সামনে। আবারও চোখ বন্ধ করলো। মস্তিষ্কের নিউরনগুলো আস্তে ধীরে সজাগ হলো। চোখ মেলে সামনে তিতলির মুখটা দেখতে পেল। দুই হাতের উপর ভর দিয়ে উঠে বসলো পরি। আশেপাশে চেয়ে দেখলো এক নজর এসি বাসে থেকেও সে ঘেমে উঠেছে। নাকের দুপাশে তৈলাক্ত জমেছে। ঘুম ঘুম আবেশে পরীকে আরও এক ধাপ বেশি মায়াবী স্নিগ্ধময়ী লাগছে। সদ্য পূর্ণাঙ্গভাবে যৌবনে পদার্পণ করা যুবতী। পরি, পানিটা খা ভালোভাবে। বাস থেমেছে এখানে, আমরা সকালের খাবার খাবো। চল নেমে আই। হাই ছাড়তে ছাড়তে তিতলির হাত থেকে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি খেলো। বোতলে তিতলিকে ফেরত দিয়ে ডাবল ব্যাগ থেকে নেমে দাঁড়ালো। শান বাহির থেকে বাসের ভেতরে ওকে দিয়ে বলল, কই রে, নামবি নাকি? আসছি, তারা। শানের উদ্দেশ্যে কথাটা বলে তিতলি পরের হিজাব ঠিক করে দিয়ে হাত ধরে বাস থেকে নেমে আসলো। স্বামী ছবি তুলছে সবার সাথে এবং তিতাস নিতুর কাপল পিক তুলে দিচ্ছে। তারা ঢাকা থেকে সকাল 6টায় বেরিয়েছে। আগের দিন ইয়ানদের বাসায় চলে এসেছিল সবাই। তারপর সেখান থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। পরীরা নামার পর বাস থেকে নামতে দেখা গেল ইয়ানকে। পরি তিতলির পাশে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো। পিচ ঢালা রাস্তার পাশে সামনে একটু জায়গা রেখে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। পায়ের নিচে লালচে মাটি। স্বামী ওদের দুজনকে নামতে দেখে এগিয়ে আসলো। এই কই, তাড়াতাড়ি টাকা, তো বেশি সময় নেই, ছবি তুলি দুটো। তুই তো এখন থেকে দুটো ছবি তুলিস, দুটো দুটো করতে করতে সময় পার করে দিবি। চল ভিতরে। স্বামী পিক তোলা শেষ করে শানের কথায় মুখ ভেঙচি দেয়। মুখ খুলে কিছু বলতে যাবে তখনই আফিয়া আর আবির এগিয়ে এসে তাড়া দেয়। আর দাঁড়াস না, ভেতরে চল সবাই। স্বামী নাক ফুলালো। যখনই শানের কথার উত্তর দিতে যায় প্রায় সময় কারোর না কারোর কথায় বাধা পায় সে। সবার আগে সে গটগট করে হেঁটে চলে গেল। নিশি ইয়ানের পেছনে দাঁড়িয়ে ইয়ানের দিকেই তাকিয়ে তখন। ওর চোখে মুগ্ধতা। যেহেতু ইয়ানরা এসেছে তাই মিসেস নীরা ছোট বোনের মেয়েকেও বললেন সবাই মিলে যাবে, মজা করবে। আবির তিতলির দিকে তাকিয়ে যেতে ইশারা করেন। তিতলিও পরীর হাত ধরে কোনো দিকে না তাকিয়ে এগোতে থাকে রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে এসে ওরা সকালের খাবার খেয়ে নেয়। বেরোনোর আগে অল্প কিছু নাস্তা করে এসেছিল। বড়দের মধ্যে শুধু আবির আর আফিয়া এসেছেন, আর কেউ আসবে না সাফ সাফ জানিয়ে দেয়। আফিয়া আর আবিরকে আসতে বলে ওদের সাথে। রায়ের, তিতাস, শান, নিতু, নিশি, তিতলি, স্বামী, পরি এবং ইয়ানও এসেছে। সব থেকে বিলাসবহুল স্লিপার বাস বুক করে এসেছে ওরা। সবটাই করেছে ইয়ান। গুরুগম্ভীর একটা মানুষের কাছ থেকে এমন কিছু আশা করা যায় পরি জানতো না। অবাক হয়েছিল বটে, তাদের সাথে যাবে ইয়ান। জানার পর আরও অবাক হয় পরি। আরও বড় একটা বিষয়, বাসে যাবে। তারা স্বামীদের বাড়ি থাকতেই পছন্দ করেছে কোন বাসে এবং কোন হোটেলে উঠবে। সেই মোতাবেক ইয়ানকে বলে দিয়েছে শান, আর ইয়ান বাকি সব ব্যবস্থা করেছে। খাওয়া শেষে
সবাই কয়েক মিনিট হাঁটাহাঁটি করে বাসে উঠে পড়লো। আর মধ্যে কয়েক শত পিক ভিডিও করে ফেলেছে শাইমি। শান তা দেখে নাক সিটকায়। সে যতই সারাদিন পেছনে লাগুক না কেন, সময়টাকে উপভোগ করতে জানে। যে সময়টা ছবি তোলার খরচ করবে, সেটা যদি চোখ বুলিয়ে মনে ক্যাপচার করে তাহলে বেশি সুন্দর হয়। সে ছবি তুলতে নিষেধ করছে না, তবে পরিমাণ কম। এভাবে সুন্দর জিনিস উপভোগ করা যায় না, কখনো না। নিতু আর তিতাস একটা কেবিনে, তিতলি পরি একটাই। একটা কেবিনে তিনজনের জায়গা না হলেও শাইমি ওদের সাথে থাকতো, কিন্তু নিশি নামক কুটকো ঝামেলাটাই সে বিরক্ত। আর তো কোনো মেয়ে নেই, আর শাইমির সাথে মোটামুটি ফ্রেন্ডলি সম্পর্ক, তাই ওকেই থাকতে হবে। এই জিনিসে বিরক্ত শাইমি। তিতলিদের সাথে থাকলে বেশ ভালো হতো, ওদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যেত। রায় দর্শন একসাথে অলমোস্ট ইয়ান আলাদা কেবিন নিয়েছে নিজের জন্য, অন্য আরও একটা ইয়াফিয়া আর আবির। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা কক্সবাজারে এসে পৌঁছালো। নিজেদের ঠিক করে রাখা বিলাসবহুল হোটেলে চলে আসলো। তিতাসের পাশে হাঁটতে হাঁটতে চারপাশে তাকিয়ে দেখছে পুরী। পরনে তার ব্লু আর সাদা মিশ্রণের টি শার্ট সেট, হাঁটু পর্যন্ত হলেও তার কেমন অস্বস্তি হচ্ছে। এর আগে কখনো এসব পরা হয়নি ওর। পোশাকগুলি শাইমি কিনেছে, তবে তিতলি পরেনি। সে চোখ রাঙিয়ে ভালো মতোই বুঝেছে পরি ছোট, ও পরবে। তুই ছোট, তুইও পর, আমাকে জোর করবি না। মেরুন কালারের লং জামা তার পরনে, মাথায় মানানসই হিজাব। এই প্রথম তার কোথাও বেড়াতে আসা। পরীর চোখে মুগ্ধতা। ইয়ান একবার তাকালো, পরীর মুগ্ধতা ঝরে পড়া টানা টানা চোখের পানে। অন্যদিনের থেকে তার লুকও আজ চেঞ্জ। কালো শার্ট প্যান্ট আর কালো সানগ্লাস চোখে তার। কিরে, ভালো লাগছে? অনেক সুন্দর না? ভাইয়া এত সুন্দর। তিতাস শেষে এক হাতে জড়িয়ে ধরলো পরীকে। নেতো দাঁড়িয়ে আছে শাইমির পাশে, তার পরনেও লং জামা। ওরা ভেতরে চলে আসলো। পরি আশেপাশে দেখতে দেখতে হাঁটছে, ওকে আগলে রেখে হাঁটছে তিতাস। পরীর মনে হচ্ছে বেশ পছন্দ হয়েছে হোটেলটা, ভিতরে আরো বেশি সুন্দর দেখবে। পরি মাথা নাড়ালো। রায়াত পরির দিকে তাকিয়ে কথা বলছিল, ফলস্বরূপ সামনে থাকা তিতলির জুতায় অসাবধানতাবশত পা ফেলে। হঠাৎ জুতায় টান পড়ায় তিতলি উল্টে পড়ে যেতে নিতে সরি তিতলি, আই এম ভেরি সরি, আমি একদমই খেয়াল করিনি। সবাই দাঁড়িয়ে যায়। লজ্জাজনক একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল। তিতলি ঠিক হয়ে দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক করে নিজেকে। কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিল, সেটা তার মুখেও ফুটে উঠেছে। রায়াদের দিকে না তাকিয়ে মাথা নত রেখেই বললে, ইটস ওকে। রায়াদ আরো দুপা এগিয়ে এসে একদম তিতলির মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি ঠিক আছো তো? চোট পাও? পরি তো চাইনি রাইতে ভাইয়া, চোট পাওয়ার প্রশ্ন আসছে না। রায়াদ চুপ হয়ে যায়। আফে এসে তিতলির পাশে দাঁড়ায়। আল্লাহ বাঁচাই দিছে। রায়ের চোখ ছিল কই তোর ফুপি? থাক, এখন কথা বাড়ানোর দরকার নেই, ভিতরে চল। এখানে রোদ, এমনিতে জার্নি করে আসা হয়েছে। সবাই বিষয়টাকে পাশ কাটিয়ে ভেতরে আসে। সবাই হোটেলের লবিতে এসে বসে। শান থাকে ওদের সাথে, আর বাকি আবির সহ সব ছেলেরা যায় ভেতরে ফর্মালিটিস পূরণ করতে। এখানে বসে সবাই পানি খেয়ে রিল্যাক্স হয়, গল্প করতে থাকে। তিতলি বাড়িতে ফোন করে দিয়ে কথা বলে নেয়। সাথে পরেও ছিল। পরি শানের পাশে এসে দাঁড়ায়। শান তখন সোফায় বসা নিতুর পাশে সোফায় হালান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। পরির দিকে না তাকিয়ে বলে, কি বুড়ি, ভালো লাগছে? পছন্দ হয়েছে? সব থেকে বেস্টটা চয়েস করার ট্রাই করেছি, বুঝলি? পরি ঘাড় নাড়ায়, তবে কথা বলে না। শান পরির কোনো জবাব না পেয়ে ফোন থেকে চোখ উঠায়। কিছু বললি না যে? মন খারাপ এখনো? পরি মাথা দুপাশে নাড়িয়ে না বোঝায়। এমন কিছু না ভাইয়া, অনেক সুন্দর তো, আমি এর আগে দেখিনি কখনো। শান হেসে ফেলে, হাসিটা আরো একটু চওড়া করে বলে, আরে রে আমার বুড়িটা, তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। তোর কপালে যে আছে সে তো এত ভালো হবে না যে তোকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তবে তুই চিন্তা করিস না, যেহেতু আমাদের মাঝেই থাকবি, তাই আমরা সব সময় তোদের টেনে টুনে সব জায়গায় ঘুরতে নিয়ে যাব। পরির মাথায় কিছুই ঢুকলো না। সে মাথায় হাত দিয়ে বোকা বোকা কণ্ঠে প্রশ্ন করে, এসব বাদ দে, দাঁড়িয়ে আছিস কেন? বাস পায়ে ব্যথা লাগছে না? সমস্যা হচ্ছে না ভাইয়া, বলছি কি একটু এদিকে দেখে আসি চলো। ওখানে দাঁড়িয়ে কি করে, এদিকে দেখা তো শেষ। পরির দেখানো দেখে একবার তাকালো শান।
তার চোখে ব্লু সানগ্লাস। ক্লান্ত লাগছে না? এখন হাঁটাহাঁটি করবি? চলো না যাই, ক্লান্ত লাগছে না। পুরি বায়নার সুরে বলল। শান একটু ভাবলো, তারপর নিতুর হাত ধরে বসা থেকে উঠালো। কি হলো শান? আরে ভাবি, এদের এখানে থাকতে দাও, আমরা একটু হাওয়া খেয়ে আসি। বলে নিতু আর পরীকে নিয়ে চলে গেল। আর ওদের তিনজনের উদ্দেশ্যে বলল, এই বাচ্চারা একটু সাবধানে থেকো, তোমাদের গার্ডিয়ান শান এহসান একটু পরে আসছে, কথার অবাধ্য হবে না। গুডগার্লরা কথা শুনে, বুঝেছো? শানের কথার প্রত্যুত্তর করার জন্য মুখে ছিল দুটো নারী মুখ। আফিয়া ছেলের কথায় মনে মনে হাসলে উপরে উপরে বেশ রাগ রাগ ভাব করলেন, যেন তিনি ছেলের কথায় বেজায় বিরক্ত। শাইমি তো দাঁত খিচিয়ে বলল, ওরে গার্জিয়ানের মুখ দেখলে পিছে মারতে ইচ্ছে করে। আফিয়া হাসলেন। তিতলির দিকে চুপ পড়তেই তিনি নরম সুরে বললেন, শোনা, চুপ করে আছিস কেন? আমি চাচ্ছি পরের সাথে তুইও স্বাভাবিক হ। যা হওয়ার হয়ে গেছে, আমরা চাইলেও ঠিক করতে পারবো না। দোষটা ঠিক আমাদেরই ছিল। নিশির ওদের দিকে খেয়াল নেই, সে নিজের মতো ফোন স্ক্রল করছে। এমন কিছু না ফুপি। সব ফর্মালিটিস শেষে একজন স্টাফ এসে ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তারপর সবাই নিজেদের রুমে চলে আসলো। আগের মতোই তিতলি, শাইমি আর পুরি এক রুমে। বাসে যেভাবে তারা এসেছে এখানেও সেভাবেই রুম বুক করা হয়েছে। একই সিরিয়ালের পাশাপাশি সবার রুমে এসে চারপাশে চোখ বুলিয়ে সব দেখে নিল পুরি। তারপর ব্যাডের দিকে এগিয়ে গিয়ে শুয়ে পড়তে চাইল, কিন্তু তার আগেই তিতলি এসে খপ করে ওর হাত ধরে দাঁড় করালো। দিনে দিনে তো খুব অলস হয়ে যাচ্ছিস তুই পড়ি। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর রেস্ট দিবি। একটুও না পড়ি। অন্যদিকে শাইমি সব ঘুরে ঘুরে দেখছে। পরিদের পাশের রুমটায় তাদের। সে লাগেজ ঢুকিয়ে পরিদের রুমে চলে এসেছে। নিশিকে বলেছে ফ্রেশ হতে সে আসছে। বেডসাইড টেবিল, তার পাশে বড় ল্যাপ এবং ল্যাপের কাছে পর্দা টানানো আছে। শাইমি পর্দা টেনে সরিয়ে দিতে পুরো রুমে সূর্যের আলো এসে পড়ল। পুরো রুমটাকে এই আলোই কভার করছে। এছাড়া অন্য পাশের দেওয়ালে মাঝারি আকারের মিরর, তার এক পাশে টিভি এবং অন্য পাশে দেওয়ালে আলমিরার সাথে বড় আয়না। এটার সামনেই ওয়াশরুম। ওরা ফ্রেশ হয়ে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে বেরিয়ে পড়লো লাঞ্চের উদ্দেশ্যে। পরে যেন তিতলির মতো শান্ত হয়ে আছে। স্বামী বলল রিকশায় যাওয়ার কথা, যেহেতু এখান থেকে বেশি দূর না যে রেস্টুরেন্টে ওরা যাবে। কথাটাতে শান সাপোর্ট করলো। তা দেখে মুখ ভেঙছে দিল স্বামী। বিড়বিড় করে ভাঙালো শানকে, কিন্তু ওদের আশাতে পানি ঢেলে ইয়ান সাফ সাফ জানিয়ে দিল বাহিরে গাড়ি রেডি আছে, চুপচাপ এখন রিকশায় যাওয়া যাবে না। লাঞ্চ করে এসে তারা ঘন্টা দেড়েক রেস্ট নিবে, তারপর যাবে সিবিসে। সূর্যাস্ত দেখতে চাইলে তার কথাই শুনতে হবে। অগত্যা সবাই ইয়ানের কথা মেনে রেস্টুরেন্টে চলে আসলো। মেনু কার্ড হাতে নিয়ে শান সব খাবারের নাম পড়ছে, যেন সে স্কুলের পড়া মুখস্থ করতে লেগেছে। এ শুধু মুখস্থ নয়, মহা মুখস্থ। শানি বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। রাত শানের সামনে বসা ছিল, হাত বাড়িয়ে শানের হাত থেকে মেনু কার্ড নিয়ে নেয়। চল শান, সব খরচ তো ইয়ান দিচ্ছে, আমি না হয় খাওয়ার খরচ দেই, এই সুযোগ কিন্তু সবসময় পাবি না। শান ভাবল সেনভাবে হাঁটু নাচাতে লাগলো, টেবিলের উপরে রাখা দুই হাত একসাথে করা। না, তোমার কাছ থেকে এই সুযোগ নিতাম, অর্থাৎ ট্রিট, তবে নিব না। কেন নিবি না? তুই এইরকম সুযোগ পেয়ে হাতছাড়া করছিস? মানে তুই এটা বিশ্বাস করতে হবে আমাকে? কজ ইয়ান ব্রোয়ের কাছ থেকে ট্রিট নিচ্ছি, মাঝে কাউকে চাচ্ছি না। বাকি সবার মধ্যে আফিয়া আর আবির নিজেদের মধ্যে কথা বলছে, আর সবাই টুকটাক কথা বলছে, তো রায়েদ আর শানের কথা শুনছে। ট্রিট? ইয়ানের কাছ থেকে কিসের ট্রিট নিছিস তুই? এটাও বলতাম তোমাকে, কিন্তু বলবো না। রায়েদ সরু দৃষ্টিতে তাকালো শানের দিকে। একবার বলিস আমার কাছ থেকে টিট নিতি, বাট নিবি না। আবার বলিস ইয়ানের কাছ থেকে কেন টিট নিচ্ছিস সেটা বলতি, বাট বলবি না। ভয়। রায়েদ এগিয়ে সে শানের মাথায় চটকানো মারতে যায়। শান বুঝতে পেরে মাথা সরিয়ে নেয়। নট ফেয়ার ব্রো, আমি কি ছোট আছি এখনো? কোন হিসাবে মাথায় মারতে চাও? আমার একটা সম্মান আছে না? রায়েদ নিজের চেয়ারে বসে ভ্রু উঁচিয়ে বলে, ওর আবার সম্মান আছে? তা ছোট থাকতে ছিল না সম্মান? তাহলে একটা কাজ করি, আরে রায়েদ ভাইয়া, ওর ছোট থেকেই সম্মান ছিল না, তাহলে তুমি ওকে ছোট ভেবে ঠাসঠুস মারো কেল্লা পথে। রায়েদের কথা মাঝ পথে থামিয়ে শাইনি বলল, পরিফিক করে হেসে দিল এবার, স্নিগ্ধতায় মোড়ানো এক চমৎকার হাসি।
কতদিন পর এভাবে হাসলো, তিতলির ঠোঁটেও হাসি ফুটে উঠল বড্ড আদরের বোনের মুখে হাসি দেখে। আফিয়াও খুশি হলেন। দেরি না করে ফোন করলেন, বাড়িতে উঠে দাঁড়িয়ে একটু সরে যেয়ে খুশি মনে খবরটা জানালো। দেখলে বললাম না কাজে দেবে। দেখো যখন ও বাড়ি যাবে একদম ঠিক হয়ে যাবে। রীতা কথাটা শোনার পর চোখের কোণে পানি আসলো। ইচ্ছে করলো মেয়ের মুখের হাসিটা দেখতে। আপা ওর ওষুধগুলো ঠিকমতো খাইয়ে দিয়েন একটু। রীতা হাসলেন হয়তো একটু। আফিয়া তাড়া দিয়ে বললেন, আচ্ছা রাখি। খেয়েছ আবার হোটেলে ব্যাক করতে হবে, পরে ফোন দেব। রীতা ভালো থেকো তোমরা। ফোন কেটে বসে পড়লেন আফিয়া। তাগাদা দিয়ে বললেন, অনেক হয়েছে, এবার খাবার অর্ডার দিবি নাকি? দেরি হচ্ছে, ক্ষুধা লাগেনি তোদের? এদিকে শান স্বামীর চুল টেনে দিয়ে পরীকে বলছে, এই তুই না আমার পক্ষের লোক, খবরদার এরপর কখনো আমার সাথে মির্জাপুরের মতো কাজ করবি না। শান ভাইয়া, তুমিও আমাকে মির্জাপুর বললে? পরের অভিমানী কণ্ঠ। শান জিভে কেটে বলল, ওকে বলবো কেন, এখানে তুই ছাড়া আরো অনেক মির্জাপুর আছে। পরি স্বাভাবিকভাবে নিল কথাটা, অথচ একটু ভালো করে কথাটা ভেবে দেখলে বুঝতে পারতো তাকে সহ বাকিদের কথাও বলেছে শান। স্বামী হাসিটা আটকাতে না পেরে এবার একটু উচ্চ স্বরে হেসে ফেলল। হাসতে হাসতে তার অবস্থা বেগতিক, কোনো মতেই হাসি থামাতে পারছে না। সামনের দিকে একটা ফ্রেন্ড গ্রুপ বসেছিল, ওর হাসির শব্দে একটা ছেলে মাথা তুলে তাকালো। তার দৃষ্টি ফোনের দিকে ছিল এতক্ষণ। কারোর জোরালো হাসির শব্দেই মাথা তুলে তাকিয়েছে সে। হোটেলে এসে বেশিক্ষণ থাকতে পারল না কেউ। সবার এক কথা, এখন সি বিচে যাবে। আবির সাই দিয়ে সবাইকে রেডি হতে বলল। সাইমি সবার জন্য সেম ড্রেস কিনেছিল, এখন সেটাই পরছে সবাই। শুধু নিষেধ ড্রেস আলাদা, যেহেতু শপিংয়ের সময় ও ছিল না। সবাই বেরিয়ে পড়লো সি বিচের উদ্দেশ্যে। আসতে আসতে অনেকটা সময় লাগলো, অনেক ভিড়। স্বামী মুখ কুচকে বলল, একটু পিকও তুলতে পারবো না। প্রত্যেকটা সময়ে ইয়ান চুপচাপে ছিল। অরেঞ্জ কালারের একটা পোলো টি শার্ট পরনে তার, চোখে সানগ্লাস, পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে তাকিয়ে। হাঁটতে হাঁটতে আরো দূরে আসলো। এখানে একটু মানুষ কম আছে। পুরি অবাক হয়ে দেখেছে সব এত সুন্দর। নিশি ইয়ানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। পুরি গুটি গুটি পায়ে গিয়ে ইয়ানের পাশে দাঁড়ালো। ইয়ানের পাশে এসে দাঁড়াতেই ওর বুকের ভেতরে ডিপ ডিপ করতে লাগলো। আজকাল এমন কেন লাগে? আগে তো হতো না। ইয়ান একবার পুরীর মুখের দিকে তাকালো, হয়তো ওর মুখ দেখে মনের অবস্থা উপলব্ধি করে নিল। আবার সামনে তাকালো, কিছু বলল না। এতটুকুতেই পুরীর মন অনেক ভালো হয়ে গেছে। প্রকৃতি অপার্থিব এই সৌন্দর্য প্রথমবার দেখলো। মন খারাপ করে থাকবে কিভাবে? তবে আগের মতো চঞ্চলতা দেখাতে ব্যর্থ সে। ইয়ানের পাশে তো দাঁড়ালো, কিন্তু এখন সে কি বলবে? সেসব ভাবতে ভাবতে উসখুস করতে লাগলো পরি। ইয়ান বুঝেছে হয়তো পরি উসখুস করছে, তবে কিছুই বলছে না। তীক্ষ্ণ দৃষ্টিতে নিশি ওদের দিকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে পরি ইয়ানের পাশে দাঁড়িয়ে আছে আর ইয়ান কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে কি সেও দাঁড়াতে পারবে? কথাটা ভেবে মনে মনে বেশ খুশি হয়ে গেল সে। তবে পরির ওখানে থাকাটা পছন্দ হলো না। মনে মনে ভাবলো সাহস করে আগে এগিয়ে গেলেই হতো। আপনি এর আগে এখানে এসেছেন ইয়ান ভাইয়া? পরে একবার ইয়ানের মুখপানে চেয়ে আবার সমুদ্রের দিকে তাকে প্রশ্ন করলো। উত্তরের আশায় আবারও তাকালো ইয়ানের দিকে। কতবার এসেছেন? স্টুডেন্ট লাইফে দেশে থাকতে এসেছিলাম। পরি বুঝেছে এমন ভাবে মাথা নাড়ায়। তাহলে তো অনেক বছর আগে। ইয়ান আর কিছু বলে না। সমুদ্রের ঢেউ এসে ওদের পা ভিজিয়ে দিয়ে যায়। এক ষোড়শী কিশোরী আর এক প্রাপ্ত চাহিদা সম্পন্ন পুরুষ, দুজনের কি পথ এক হবে আদৌ? আবারও ছোট্ট ঢেউটা পা ভিজিয়ে দিয়ে যায়। পুরি পায়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি ফুটায় ঠোঁটে। ইয়ান সেই মুহূর্তে তাকায় ওর দিকে। শেষ বিকালের তাপহীন আলো এসে পুরীর গোল আকর্ষণীয় মায়াবী মুখে পড়েছে। মিষ্টি হাসিটা কি ইয়ানের বুকে লাগলো? লাগলেও কি সে প্রকাশ করবে কখনো? কখনো না। কঠিন ব্যক্তিত্ব আর অনুভূতি লুকিয়ে রাখাই তার কাজ, কাজ না স্বভাব। ইয়ানের তাকিয়ে থাকার মাঝেই পরি ওর দিকে তাকালো। হাসিটা ঠোঁটে রেখেই বায়নার সুরে বলল, বলুন না একটু সামনে যাই, সবাই ওইদিকে। ইয়ান একবার সামনে তাকালো। পরি ইচ্ছে করলে পারতো এগিয়ে গিয়ে ওদের সাথে জয়েন্ট হতে। বাকি সবাই আরো সামনে ছবি তুলছে, ভিডিও করছে, তো কেউ দাঁড়িয়ে উপভোগ করছে বড় বড় ঢেউ। তাহলে কি পরি ওর সাথে থাকতে চাচ্ছে? ওর সাথে যেতে চাচ্ছে?
ইয়ান পা বাড়ালো। পকেটে তার হাত গুজে রাখা তখনও। ইয়ান দাঁড়িয়ে থাকে আর পরি ঢেউ আসতে সেগুলোতে হাত নাড়ায়। বেশ ভালো লাগছে তার। স্বচ্ছ পানি পা দেখা যায়। পরি তা দেখে একগাল হেসে এবার ইয়ানের দিকে তাকায়। এত স্বচ্ছ পানি, আমার পা দেখা যাচ্ছে, দেখুন। আপনার পাও তো দেখা যাচ্ছে, দেখুন দেখুন। ইয়ানের কি কথাটাই পরি জিব্বা দিয়ে ঠোঁট ভেজে নিয়ে ওর গম্ভীর মুখখানার দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ালো। অর্থাৎ কিছু না। পরি খেয়াল করেনি অনেক বড় একটা ঢেউ আসলো ইয়ানের দিকে তাকিয়ে। তখন ঢেউটা না খেয়াল করায় হুট করে ঢেউয়ের আঘাতে লাগায় ও দাঁড়িয়ে থাকতে পারে না, ধাপাস করে পড়ে যায় পানিতে। সবে মাত্র নিশি ইয়ানের অন্য পাশে এসে দাঁড়িয়েছে সাহস নিয়ে, তখনই পরি এভাবে পড়ে যায়। দু হাত পেছনে বালুর উপর দিয়ে সম্পূর্ণ পড়া থেকে বাঁচিয়েছে নিজেকে। চোখ খিচে বন্ধ করে আছে ও, মুখও কুঁচকে রেখেছে। এদিকে ওর দিকে ইয়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। তার কারণ বাকিরা অনেকে তাকিয়ে আছে ওর দিকে, মুখ টিপেও হাসছে। ইয়ান পরির হাতের বাহু ধরে এক ঝটকায় দাঁড় করিয়ে দেয়, নিজের সাথে ঘেঁষেই দাঁড় করায়। পাশ থেকে নিশি চোখ কুচকে বলে, হোয়াটস রং উইথ ইউ? পড়ে যাওয়া কে ভাবি এমন পাবলিক প্লেসে? একটু রাগ ছিল কেন যেন নিশি তার উপর এমনভাবে এমন জায়গায় পড়ে যাওয়াটা তার পছন্দ হয়নি। কিন্তু তার কথাই না পাত্তা দিল পরি আর না ইয়ান। ও অপমান বোধ করলো। ইয়ান পরির পিঠে হাত দিয়ে নিজের সাথে দাঁড় করিয়েছে। আশেপাশে কে কিভাবে তাকালো তার এবার কিছুই যায় আসে না। আর ইউ ওকে? ব্যথা লেগেছে কোথাও? পরি ব্যথার থেকে বেশি লজ্জা পেয়েছে হয়তো। পায়ে টান লেগেছে বেশ, তাছাড়া বাকিটা লজ্জা। ওর মুখের ভাবভঙ্গি ইয়ান দেখতে পেল না। মাথা নিচু করে আছে, মাথাটা ওর বুকে লেগে আছে। ইয়ান পরির মাথার স্কার্ফের উপর হাত রেখে মাথা উঁচু করলো, মুখটা কাদো কাদো। ইয়ান ছোট্ট একটা শ্বাস ছাড়লো। এই মেয়েকে সে কিভাবে মানবে? এই যে বারবার প্রমাণ করে তাকে আবার নতুন করে মানুষ করতে হবে, গড়তে হবে বাচ্চা থেকে প্রাপ্তবয়স্কদের মতো। কোথায় ব্যথা পেয়েছো বলবে তো আমাকে? পরি আবারও মাথা নিচু করে নেয়। আবারও ওর মাথা ইয়ানের বুকের সাথে লেপটে যায়। ইয়ান ওর মাথার পেছনে হাত রেখে সামনে একবার চোখ বোলায়। আগের মতোই সবাই নিজ নিজ স্থান থেকে তাকিয়ে আছে। কয়েকজনের দিকে নজর পড়লো যারা ফোন উঁচিয়ে ছোট্ট সাধারণ ঘটনার ভিডিও করার চেষ্টা করছে। এটাই মানুষের স্বভাব। ইয়ান সেই দিকে তাকালো শান্ত চোখে, হাত উঁচিয়ে খুব সুনিপুণভাবে বুঝিয়ে দিল ভিডিও অফ করতে। ছাড়লে খবর আছে। উক্ত ব্যক্তির কাছ থেকে এমন বাধা পেয়ে তারাও লজ্জা পেল, ফোন নামিয়ে নিল। তখন বিচলিত কণ্ঠস্বর ভেসে আসলো পাশ থেকে, আফিয়ার কণ্ঠস্বর। তিনি পরির হাত ধরে চিন্তিত কণ্ঠে বললেন, সোনা, পড়লি কি করে? ব্যথা পেয়েছিস কোথাও? বালুর উপর পরে কি আদৌ ব্যথা লাগে? পরি মুখ শুকনো করে চাইলো ফুপিমনির দিকে। আফিয়া ওর গালে হাত দিয়ে ভরসার সুরে বললেন, কিছু হয়নি তো সোনা? এসব বাদ দাও, চলো, তোমার ভাইয়া আপুরা ওদিকে আছে। নিতু, আফিয়া আর রায়াদ এসেছে। আর রায়াদের নজরে এসেছিল পরির পড়ে যাওয়া। বাকিরা প্রথমে বুঝে ওঠেনি, এখন সবাই এগিয়ে আসছে কিছু না বুঝে। সি বিচে ওরা আরো ঘন্টা খানেক থাকলো। সূর্যাস্ত দেখে পরির চোখ চকচক করে উঠল। এতটা সুন্দর, মুগ্ধতায় মুড়ে গেল। মুখে হাত দিয়ে শুধু দেখলো এই পুরোটার সময়। সবাই মন মতো পিক তুললো, কাপল পিক, সিঙ্গেল পিক, গ্রুপ পিক। একেবারে অন্ধকার হওয়ার পর ওরা চলে আসলো কাসুন্দি রেস্টুরেন্টে। কক্সবাজারে সে কাসুন্দি রেস্টুরেন্টে না খেলে সব বৃথা। একটা নৌকার মতো জায়গা বানানো দেখা গেল। সেখানে 4-5 জন বসে আছে গিটার হাতে, গান গাইছে সবাই। ওদের গান শুনতে শুনতে সবাই নাস্তা করে নিল। ইয়ানের পাশে এবার নিশি বসলো সাহস নিয়ে। বসার পর যে কি খুশি লাগলো ওর। ইয়ান একবারও ওকে খেয়াল করেনি। আজ আর একবারই আগে কথা বলতে গেল না। আস্তে ধীরে ইয়ানের পাশেই ঘেঁষতে হবে। নিশির খুশি দ্বিগুণ থেকেও দ্বিগুণ হলো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মরে বলবে কি তোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে,
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নিজের ভাঙা গলায় গানটা গাইতে থাকে শান। পরের আর তিতলি হাত টেনে দাঁড় করিয়েছে অনেক আগেই। এখন নিশির হাত ধরে উঠালো। নিশি নাক কুচকে না করলো। শান শুনল না, তাদের সাথেই তো এসেছে, মেয়েটাকে আলাদা কেন রাখবে? সে বুঝে নিশির মাঝে অহংকার একটা ভাব আছে, নিজেকে সর্বোচ্চ সুন্দর ভেবে সবার সাথেই কম্পেয়ার করা ওর স্বভাব। ওকে পর্যবেক্ষণ করে এটুকু বুঝেছে শান। ও তো তেমন একটা না লাগলেও তাদের সাথেই তো ঘুরতে এসেছে, তাই এসব মনে রেখে তার কি? পরীর হাতে আঙুল ধরে ঘুরিয়ে তিতলির হাত ধরে নাচতে ইশারা করে। তিতলি লজ্জা পায়। এখানে তিতাস ভাইয়া আছে, রায়ত আছে, সে কিভাবে নাচবে? তিতলি জোর করে সরে আসে সেখান থেকে। সুফাই স্বামীর পাশে বসে পড়ে। বিছানার উপর বসে আছে আফিয়া, আবির আর ইয়ান নেই এখানে। ওরা অবস্থান করছে তিতলিদের রুমে। এখানে আপাতত আড্ডা দিচ্ছে। সবাই প্ল্যান করেছে ডিনার শেষে একটু রাত হওয়ার পর তারা রিক্সা ভাড়া করে রাতের কক্সবাজার ঘুরে দেখবে। অফারটা সাজেস্ট করেছে রায়াত। কথাটা ঠিক, ঘুরতে এসে কে ঘুমায়? ফিরে গিয়ে অনেক ঘুমাতে পারবে। স্বামী হঠাৎ সাউন্ড বক্সে গান প্লে করলো। থেমে গেল শান, বিরক্ত হয়ে তাকিয়ে বলল, আমার সুখ তোর সহ্য হয় না। যমজ বোন হলি কি করে আমার? এই আমি তোর থেকে 3 সেকেন্ডের বড়, সম্মান দিয়ে কথা বল। শাইমি 3 সেকেন্ড না 60 সেকেন্ডের বড় হয় প্রায়। আফিয়ার কথায় স্বামী গর্বিত হাসি দিল। তারপর শানের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। শান ওর কাছে সে ছু মেরে ফোন আর রিমোট নিয়ে গিয়ে গান অফ করে দিল। তুমি আমার মা হয়ে কিভাবে মির্জাফরি করো? আফিয়ার সামনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল শান। আফিয়া পাত্তা দিলেন না ছেলেকে। হাতে তার হাওয়ায় মিঠাই, বেশ মনোযোগ দিয়ে সেটাই খাচ্ছেন। শান নাক ফুলিয়ে সরে গেল। ব্যাডের উপর থেকে গিটার নিয়ে রায়দের পাশে বসে বলল, ব্রো, এটা গান ধরো তো। ইয়ান ভাইয়ের কাছ থেকে তো আশা করা যায় না। তার গান শুনতে পাইলাম না আজ পর্যন্ত, তোমারটাই শুনি। রাত হাসলো, আপত্তি জানালো না। ভাই বোনদের সাথে আনন্দের সময় আপত্তি কিসের? হাতে গিটারটা নিয়ে বলল, ওই শখ আর তোর কখনো পূরণ হবে না শান। নিব ইয়ান ব্রো বিয়েতে। পরে ফ্যাল ফ্যাল করে চেয়ে মাথা নাড়ালো। স্বামী মুখ টিপে হাসলো। পরি, তোর বিয়েতে তোকে দিয়ে নাচ করাবো, আর ইয়ান ভাইয়ার বিয়েতে তাকে দিয়ে গান গাওয়াবো, বুঝলি? এই শোন, তোর কথা সায় জানালাম, এই প্রথমবার একটা কথার মতন কথা বললি। এই দুজনকে একসাথে করে দিলেই ইয়ান ভাই না গাইবে আর কাপল ড্যান্স করবে, কেমন হবে? শ্রাবণধারায় এত চেনা কি খুঁজে পাও যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণ? আমার সরলরেখার চিন্তাধারায় আড়ালি করে দাগ কাটো কেন? নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেসে তৃষ্ণার্ত হৃদয়ে শুধু আমি মরিচিকারই মতো? তবে তাই যদি হয়, করি না খুব ভয়। জানি আধা রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই গোলাপ যারে নিরন্তরে পাহারা দেয় এক কাটার বাগান। অপ্রত্যাশিত অকল্পনীয় কোনো এক চেনা কণ্ঠের ডাকে থেমে গেল ইয়ান। কণ্ঠটা তার চেনা, বহু বছরের চেনা। বাট পিছনে ফিরল ইয়ান। সত্যি অনাকাঙ্ক্ষিত অপ্রকাশিত একটা মুখ। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! তুই সমুদ্রে, তোর সমুদ্রের মতো বিস্তৃত বিজনেস রেখে সমুদ্রে বিজনেসের কাজে এসেছিস? একবারে কয়েক হাজার প্রশ্ন করলেও যেন ক্লান্ত হবে না। তার কাছে প্রশ্নের উত্তরের থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন করাটা। তার কথা উত্তর পাওয়াটা বড় কথা নয় গাইস, বড় কথা হলো প্রশ্নটা করা। প্রশ্ন করতে করতে ইয়ানকে জুড়ে ধরেছে 2 হাত দিয়ে, পেট চাপড়ে দিল। হ্যাকারিংয়ে এক্সপার্ট তৌহিদ তাসিন বাংলাদেশে কবে আসলো? তার তো ইংল্যান্ডে অবস্থান করার কথা ছিল। গত 1 মাস যার সাথে যোগাযোগ করতে পারবে না ইয়ান, পারার কথাও ছিল না। তৌহিদ তাসিন নিজ দায়িত্বে তাকে আগে থেকে এই বিষয়ে অবগত করেছে। অবশ্য ইয়ান নিজেও যায়নি যোগাযোগ করতে, তবে খোঁজ নিয়েছে। বিড়িতে ব্যাক করলে কবে? 2 দিন আগে। ঢাকায় পা রাখার সাথে সাথে ট্রান্সফার হয়ে কক্সবাজারে চলে আসতে হয়েছে। ইয়ানের পেছনে বাকিরা সবাই এসে দাঁড়ালো। রায়দ আর শান আর নিশির মধ্যে ভাবান্তর দেখা না গেলেও বাকিরা কৌতূহলপূর্ণ চাহনিতে চেয়ে আছে। পরেও ব্যতিক্রম না। তৌহিদ তাসিন ইয়ানকে ছেড়ে পেছনে উকি দিয়ে পেছনের সবার দিকে তাকিয়ে হাত নাড়ালো। হ্যালো গাইস, আপনারা সবাইকে চিনতে পারলাম না। ইয়ান কি গোপনে বিয়ে করেছে রোয়েদ ভাই? শ্যাট আপ স্টুপিড। রাত হেসে এগিয়ে আসলো, তৌহিদের সাথে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরলো। কেয়া ব্রো, আসতে না আসতে আমাকে জ্ঞান নিয়ে দিয়ে
আমাকে জ্ঞান না দিয়ে এটা যদি নিজের বেলায় লাগাতে, বয়স তো আর কম হচ্ছে না, 35 বছরে কি বাপ হওয়ার ইচ্ছা? তোমার তো এবার বিয়ে করে সমুদ্রে আসার কথা ছিল। রায়াত দাঁতে দাঁত চেপে মুখে জোরপূর্বক হাসি টেনে তৌহিদ তাসিনের কাজ জড়িয়ে ধরল। অতঃপর আফিয়ার দিকে তাকিয়ে বলল রায়াত, ফুপি, ও তৌহিদ তাহসিন ইয়ানের খুব ভালো একজন ফ্রেন্ড। আর তৌহিদ, উনি আমার একমাত্র ফুপি এবং তার পাশে আমার আঙ্কেল। একে একে সবার সাথে পরিচয় করে দিল রায়াত। এটা আগে জরুরি ছিল, নয়তো কাকে তার বউ আর কাকে ইয়ানের বউ বানিয়ে দিত ঠিক নেই। দেখা যেত আফিয়া আর আবিরকে শাশুড়ি শ্বশুর বানিয়ে বাকি একজনকে বাদে সবাইকে শালাশালি বানিয়ে দিত। তৌহিদ ভদ্র ছেলের সাথে আলাপ হলো। শানকে তো আগে থেকেই চিনত। তিতাসের সাথে আলাপ হলো। নিতুর দিকে তাকিয়ে চমৎকার হাসি দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।